99-তে আমার এই জেএমআই সিরিঞ্জ মেডিকেল ডিভাইস লিমিটেড এটাকে রেজিস্ট্রেশন করে আমি কাজ শুরু করি। আপনার ফ্যাক্টরিতে এখন এই যে কত পিস সিরিঞ্জ এভরিডে প্রডিউস হয়? আমি যদি ইচ্ছা করি তাহলে আমি 3 মিলিয়ন পিস পার ডে করতে পারি। আমরা 97% মেডিসিন তৈরি করি, কিন্তু মেডিকেল ডিভাইস করি হলো আমরা অনলি আপনার 10%। ওয়ার্ল্ডে জেনেরিক মেডিসিনের অ্যাপ্রক্সিমেটলি $400 বিলিয়ন মার্কেট, মেডিকেল ডিভাইস অ্যান্ড ইকুইপমেন্টের প্রায় 360 বিলিয়ন। তাহলে ওখানে আমরা 97%, এখানে আমরা 10%ও নাই কেন? ওয়াই? 40টা দেশে আমি আমার মেডিকেল ডিভাইস এক্সপোর্ট করি। বাংলাদেশে আমারই একমাত্র কোম্পানি WHO প্রিকোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে। আমার গ্রুপে জাপানেরই ইনভেস্টমেন্ট আছে প্রায় $100 মিলিয়ন। আমাদের প্রসপেক্ট হিউজ আছে, কিন্তু আমাদের পলিসিগুলোকে ঢেলে সাজিয়ে করতে হবে এবং সেক্টর ভিত্তিক পলিসি হতে হবে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মিস্টার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর জেএমআই গ্রুপ। দর্শক, জেএমআই গ্রুপ বাংলাদেশে মেডিকেল ডিভাইসেস বানানোর ক্ষেত্রে পায়োনিয়ার আমরা জানি, এবং তারপরে তাদের বিভিন্ন সেক্টরেই বিজনেসের এক্সপানশন আছে। সো আজকে দর্শক আমরা পেয়েছি মিস্টার মোহাম্মদ আব্দুর রাজ্জাককে আমাদের সঙ্গে স্টুডিওতে। আমরা আলোচনা করব জেএমআই নিয়ে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, আউটলুক এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো মিস্টার আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আনার জন্য। থ্যাংক ইউ। আমরা রিয়েলি গ্রেটফুল যে আপনার ব্যস্ততা সত্ত্বেও জানি আমরা যে একটা বড় কর্পোরেট গ্রুপ আপনি লিড দিচ্ছেন, তারপরেও সময় দিতে পেরেছেন, এই জন্য আমরা গ্রেটফুল। টিভিএস এর পক্ষ থেকে আপনাকে এগেইন ধন্যবাদ। আপনি বাইরে ছিলেন এক সময়, জাপানে ছিলেন। সো আপনার কিভাবে আসলে এই যে ব্যবসার সঙ্গে জড়িত হলেন বাংলাদেশে, বা জাপান থেকে চলে আসলেন, কবে কি একটু যদি সংক্ষেপে দর্শকদের সঙ্গে শেয়ার করেন। দেখেন, এটা আসলে আমরা তো গ্রাম থেকে বড় হয়েছি, অনেক ছোট থেকেই। তো আমার শিক্ষকের ফ্যামিলি, আমি সবসময় দেখতাম যে সীমিত টাকা, ওখান থেকে আমার আসলে মনে হয়েছে যে আমি বড় হয়ে আমি ব্যবসা করব। এবং সবসময় আমার লাইফে আমার শয়নে স্বপনে এটা ছিল যে আমি ব্যবসায়ী হব। আলহামদুলিল্লাহ, আমি কতটুকু হতে পেরেছি আমি জানি না, আসলে ওইটা থেকেই আমার স্বপ্ন থেকেই আমি আজকে ব্যবসায়ী। জাপানে গেলেন কবে? আমি আমার ইউনিভার্সিটি শেষ করেই গেছি। কত সালে? আমি 89-এ। আপনি দেশে ব্যাক করলেন এবং ব্যবসা শুরু করলেন কবে? আমি 98-তে জাপান থেকে ফেরত আসি, এবং 99-তে আমি প্রথম বিয়ে করি। তারপরে আমি এই 99-তে আমার এই জেএমআই সিরিঞ্জ মেডিকেল ডিভাইস লিমিটেড এটাকে রেজিস্ট্রেশন করে আমি কাজ শুরু করি। আপনার সঙ্গে এই যে আপনি ব্যবসা শুরু করলেন, এবং আমরা জানি যে কোরিয়ান জয়েন্ট ভেঞ্চার আপনি শুরু করলেন। সো কোরিয়ার সাথে কিভাবে আপনার এই যোগাযোগটা হলো, বা আপনি কিভাবে তাদের বাংলাদেশের মতো দেশে অনবোর্ড করতে পারলেন আপনার সঙ্গে ইনভেস্টমেন্টে? এটা হলো, দেখেন, আমি যখন জাপানে থাকি তখন আমরা এখানে মেসিউডো একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে ওখানে গিয়েছি। আমাদের প্রজ্ঞা জ্ঞান এটা তো ছিল। আমি যখন জাপানকে দেখি তখন আমার কাছে মনে হয়েছে আমি নরক থেকে স্বর্গে চলে আসছি, এত ডিফারেন্স। তখনই আমি প্রতিজ্ঞা করেছি, আমি যদি কোনো সুযোগ পাই, ইফ দেয়ার ইজ এনি স্কোপ, আই উইল ডু সামথিং ফর মাই নেশন, ফর মাই কান্ট্রি। আমি জাপানে যতদিনই ছিলাম আমার পড়ালেখার সাথে আমি কাজ যখনই আমি করেছি, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি কাজ করেছি, এবং ওই কাজটাকে আমি রপ্ত করার চেষ্টা করছি। কোথায় কি হচ্ছে সেটা আমি খেয়াল করছি। এই করেই আমি আমার একটা মনে করেন যে ফিক্স করছি কোন জায়গায় আমি কাজটা করতে পারবো। কিন্তু অনেক কথা আমি আপনাকে শর্টে যেটা বললাম। জি, তো কোরিয়া কিভাবে অনবোর্ড হলো আপনার সঙ্গে? এটা আসলে দেখেন, আমি যখন চিন্তা করলাম তাহলে তো আমি একমাত্র জাপানেই পারি লোক নিয়ে আসতে, আমি নিয়েও আসছি। কিন্তু দুর্ভাগ্য হলো যে তখন তো আমাদের যে অবস্থা, ওরা ওই যে আমি এটা বুঝতে পারিনি, আমার লোককে সোনারগাঁও হোটেল থেকে আমি ওই যে আপনার সাভার
এই রাস্তাটা দেখাতে নিয়ে গেছি কোথাও করা যায় কিনা। তো ওরা পরবর্তীতে গাবজলি যে একটা গরুর হাট, তখন খুবই ডিস্টার্ব ছিল। ওরা ফেরত এসে ওরা বলতে যে দেখো তোমার এইটুকু পথ যেতে আসতে যতক্ষণ লাগছে এতক্ষণ তো সারা পৃথিবী ঘুরি আমরা, তাহলে এইটা তো এই দেশে করা সম্ভব না, এখনো ব্যবসার ওইরকম একটা পরিস্থিতি আসে নাই তোমাদের। তা আমি অনেক বুঝাইতে চেষ্টা করলাম, পরে বলে যে তুমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে বিজনেস ইজ বিজনেস, এবং বিজনেসের জন্য জাপানে যদি বিজনেস করতে হয় তাহলে সেই পরিস্থিতি দরকার, এখনো ওই জায়গায় যায় নাই ইউএট। যাই হোক, তারা আমাকে অনেক আদর করতো, আমার দেশে তারা অনেকবার আসছে। আমি পরে যখন আমি ইন্ডাস্ট্রি বানাইলাম এটাও দেখতে আসছে, এবং তারা বলছে যে আমরা বিশ্বাস করতাম ইউ আর দ্য ক্যাপেবল পারসন, ইউ ডু সামথিং ইউর কান্ট্রি, তুমি করে ফেলছো। তো কথা হচ্ছে যখন আমি ওরা পারতেছে না, যেহেতু আমার প্রতি তাদের একটা দুর্বলতা ছিল, তখন ওই যে কোরিয়া তখন ডেভেলপ হচ্ছে, আপনি কোরিয়া তখন ডেভেলপ হচ্ছে, তখন কোরিয়ারদের আনাগোনা আছে ওদের ওখানে। তখন একদিন বলে যে আচ্ছা আমি তোর জন্য একটা চেষ্টা করি, আমরা ওদেরকে বলি, কোরিয়ানরাই মনে করতে পারে। তখন ওই আমাকে এক কোরিয়ান উনি ইন্ট্রোডিউস করাই দিল, এরপরে ওর সাথে কথা বলতে বলতে বলছে ঠিক আছে আমি দেখি। সে দেখলো, পরে আমি তো দেশে চলে আসলাম। জনতা ব্যাংকের এমডির সাথে কথা বলে আসছি আমি, যে আমার কাছে এই পয়সা আছে, আমি এই প্রজেক্ট করতে চাই। আমিনুল ইসলাম নামে একজন আপনার ছিল, এমডি ছিল, জি। তো উনি ছোট করে বেটে একজন লোক, তো উনি বলছে যে আমরা তো এরকম প্রজেক্টে চাই। আমি ইনশাল্লাহ আইসা আমি এটা কাজ শুরু করি ওনার সাথে কথা বলে। আপনি যে প্রথমে যে সিরিঞ্জ অ্যান্ড আদার ডিভাইসেস, এই যে সিরিঞ্জ বানানোর আইডিয়াটা আপনার কিভাবে আসলো? আচ্ছা, আমি যেটা আপনাকে বলেছি যে আমি দেখেছি এবং বুঝেছি জাপানে জাইবাটসু গ্রুপ নামে একটা গ্রুপ, জাপানে আমরা পড়ালেখা করছি ইকোনমিক্সে। তা আমি জাপানে যখন ছিলাম তখন আমি বুঝতে পারছি যে কারোর সাথে যেন কোনো ধাক্কি না হয়। আমি এমন ফিল্ডে কাজ করব যেই ফিল্ডে কেউ করতেছে না, সেইটা আমি করব। তখন খোঁজ নিতে নিতে তখন ফানিও ছিল। তো ফানিটা আমার এক বন্ধু ছিল এখানে, সে এখনো আছে। সে আমার বলে যে এইভাবে বলে বেটা পাগল, পানি আবার কে কিনে খাবে এই দেশে। তখন আর ওইটা হলো না। কবির স্যার নামে একজন আপনার জাহাঙ্গীরনগরের স্ট্যাটিস্টিক্সের একজন শিক্ষক ছিলেন, সালে আহমদ পরে ভাইস চ্যান্সেলর হইল, ওরই ছাত্র ওনারা। পরে আমি সিরিঞ্জের কথা বলে যে হ্যাঁ এটা করা যাবে, কিন্তু যেটা তখনও এটা দুঃখের বিষয়, আমি কারোর উপরে কোনো ব্লেম দিচ্ছি না। আমি যখন ডাটা নিলাম দেখা যায় ডাটাটা পাইছিল 7 লাখ না 8 লাখ ইনপুট করা অনলি, বাট কথাটা ঠিক না, কথা ঠিক না। পরে আমি তো রেকর্ডে এটা পরে আমি বলছি না, আমি তোমার এই কথার সাথে একমত না, আমাদের আরো হিউজ লাগে, তুমি হাসপাতালগুলোতে যাওয়ার পরে দেখেছি হিউজ হয়। তখন বলে যে হ্যাঁ এইটা হয়তো বা করা যায়। তখন ওই কোরিয়ানকে আমি প্রস্তাব দিই, এরপরে সে এসে আমাদের সাথে জয়েন করে। আপনার ফ্যাক্টরিতে এখন এই যে কত পিস সিরিঞ্জ এভরিডে প্রডিউস হয়? আমার আসলে হিউজ আমি তৈরি করতে পারি। ধরেন আমি যদি ইচ্ছা করি তাহলে আমি 3 মিলিয়ন পিস পার ডে করতে পারি, আমি যদি ইচ্ছা করি। আমাদের দেশের চাহিদা কত? আমাদের দেশের চাহিদা আমার মনে হয় এখন যেটা সব মিলিয়ে হয়তো পার ডে 1.2 মিলিয়ন। আচ্ছা 1.2 মিলিয়ন পার ডে। হ্যাঁ, এগুলো একটু আমরা কারেকশন করে দিই। কোভিডের সময় এত বেশি ডিমান্ড হয়ে গেল, তখন তো আমরা বলছি আমরা বাঁচবো না, সম্পদ এখানে থাকবে, তাহলে এই সম্পদ দিয়ে কি হবে? তখন আমি কিছু একদম মনে করেন যে রিস্ক নিয়েই আমার লোকজন বলছি যে আমরা তো মরে যাব, সম্পদ কি হবে, তোমরা করো এগুলা। আমার থেকে যদিও আমার যারা ডিপার্টমেন্টের এগুলো নীতি নির্ধারণ ছিল তারা বলে স্যার মনে করা ঠিক হবে না, আমি কোনো কথা বলবো না। আমার এখন ধরো 40-50 কোটি এই কোভিডের সিরিজ দিতে হবে, তাহলে যদি এগুলো আমরা না বানাই তাহলে কোথায় পাবে দেশ? আমি তখন বাড়িয়ে ফেলছি। তো এখন তো কোভিড চলে গেছে, এই জন্য আপনার প্রোডাকশনটা থাকলেও কিন্তু আমি ওই পরিমাণ প্রোডাকশন ক্যাপাসিটি আছে, বাট ওই মার্কেটে ওই পরিমাণের ডিমান্ড নাই। ইভেন মাস্কও একই রকম। এই যে মাস্কটা আমরা তৈরি করছি রাষ্ট্রের প্রয়োজনে, কিন্তু মাস্ক তো এখন আর কেউ ইউজ করে না, তাহলে ওই ইউনিটটা এখন আনইউটিলাইজ হয়, কিছু আনইউটিলাইজ পড়ে আছে। রাইট। কিন্তু তখন তো কোথাও পাওয়া যাচ্ছে না, আপনি কোথাও পাওয়া যাচ্ছে না। একমাত্র মেডিকেল ডিভাইস মানে আপনার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নো হাউ আমাদের কাছে আছে। উই হ্যাভ দ্য লট অফ পিপল, ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট, কেমিস্ট,
microbiology, a lot of people, and they are work very cordially, and then I'm thinking it is the best time to do something for our nation. And that is the thing and motto. That's why actually I am trying to produce the marks, and alhamdulillah successfully I did it. I got the approval from government, KN95, and this is the first time in Bangladesh, I think South in Asia also. আচ্ছা আচ্ছা, তো আপনি এই যে সিরিঞ্জ বা মাস্ক যেটা বলছেন আপনার ফ্যাক্টরির ক্যাপাসিটি অনেক বেশি করেছিলেন কোভিডের সময় ডিমান্ডের কারণে, তো এগুলো কি এক্সপোর্ট করার চেষ্টা করছেন না আপনারা? জি, আপনি যথার্থ ভালো কথা বলছেন। আলহামদুলিল্লাহ, আসলে এক্সপোর্ট তো তখন আমরা করেছি, অনেক দেশেই করেছি, তখন তো ডিমান্ডও ছিল, কিন্তু সমস্যাটা এখন হয়েছে দেখা যায় কোভিডের সময় প্রত্যেকটা দেশেই সবগুলো কোম্পানি কিন্তু তারা ডিমান্ড হওয়ার কারণে অনেক বেশি ক্যাপাসিটি করে ফেলছে। এখন ক্যাপাসিটি করার কারণে আমরা সমস্যা যেখানে পড়েছি সেটা হলো যে আমাদের যে এখন যে পলিসি আছে মেডিকেল ডিভাইসের ওইরকম একটা গাইডলাইন আমি করেছি, অনেক কষ্ট করে সরকারও করেছে, কিন্তু সেখানে ওই রকম ওষুধের যে পলিসিটা 82 সালে হয়েছে ওই রকম না। এটা আপনাকে আমি এটার সাথে একটু যোগ করে দিই, আমাদের দেখেন আমরা 97% মেডিসিন তৈরি করি, কিন্তু মেডিকেল ডিভাইস করি হলো আমরা অনলি আপনার 10%। আচ্ছা, তাহলে ওয়ার্ল্ডে জেনেরিক মেডিসিনের অ্যাপ্রক্সিমেটলি $400 বিলিয়ন মার্কেট, মেডিকেল ডিভাইস অ্যান্ড ইকুইপমেন্টের প্রায় 360 বিলিয়ন। তাহলে ওখানে আমরা 97%, এখানে আমরা 10%ও নাই কেন? ওয়াই? কেন আসলে কেন আপনার থেকে জানতে চাই। ওই যে পলিসি, আপনি যদি এখন এখানে করেন তাহলে আপনি যদি প্রফিট না থাকে, আপনি আজকে আপনি এগুলো খেয়াল করেন মার্কেটে যেখানে কামড়াকামড়ি হয়, কেন হয়? বিকজ প্রফিট ইজ দেয়ার, এভরি বিজনেস হাউস দে ওয়ান্ট দ্য বিজনেস নিড প্রফিট। তো যেখানে তার প্রফিট আছে সে ওখানে দৌড়ায়, যেখানে প্রফিট নেই সে সেখানে কেন যাবে? সে তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেটা দেশের কথা যেটা এটা থাকে মানুষের কাছে, কিন্তু তাকে বাঁচতে হলে তো তার টাকা দরকার। এখন টাকা যদি সে না পায় তাহলে সে ওখানে কেন যাবে? আচ্ছা, আমি আপনার মাধ্যমে আবারও যারা নীতি নির্ধারক আছে তাদেরকে অনুরোধ জানাবো যে এই জিনিসটার দিকে যেন নজর দেয়, আপনারাও এটা তুলে ধরবেন। আপনি মেডিকেল ডিভাইসেসের এটা প্রোডাকশন মার্কেটিং এগুলো নিয়ে কোনো পলিসি চাচ্ছেন সরকারের থেকে? সরকারের কেন, যেমন এক্সাম্পল দিই, চায়নাতে যদি আপনি $100 কোনো মেডিকেল ডিভাইস এক্সপোর্ট করেন, $70 গভর্নমেন্ট দিয়ে দেয়। আচ্ছা, তাহলে তার কস্ট কত হইলো? 83। চায়নাতে ব্যাংক ইন্টারেস্ট হইলো 2%, 1%, 3%, আমার প্রায় 20%। তাহলে আমারটা চলে আসতো কত? 83 থেকে 20-এ যদি আপনি চলে আসেন তাহলে 63। তাহলে আমি যে বাইরে কম্পিটিশনে যাব বা আমার মার্কেটে কম্পিটিশন করব, ওর কস্টিং হচ্ছে কত? $63, আমার কস্টিং হলো $100। তাহলে আমি কিভাবে ওর সাথে পারবো? রাইট, এক্সপোর্টেড মার্কেটে তো তখন আপনারা নট অনলি এক্সপোর্ট, লোকাল মার্কেটে এই কথাগুলো এখানে আছে। কয়দিন আগে আমি একটা টেন্ডার ফেল করেছি এবং ওরা আমার বলে যে হ্যাঁ লোকালি বানান, আপনাদের দাম বেশি। এখন এই কথা কিভাবে বুঝাবো ওনাদেরকে? তাহলে এখানে পলিসি যারা আছে তারা ফাইন্ড আউট করবে। আমি আব্দুর রাজ্জাকের পক্ষে এটা সম্ভব না। আপনি একটু আগে যথার্থই বলেছেন যে মেডিকেল ডিভাইস বললে জেএমআইয়ের কথা আসে। জেএমআইতে আপনি কত ইনোভেটিভ প্রোডাক্ট আমি করছি, সবাই আমাকে না করে, আমি বলছি না এটা তো দরকার দেশের জন্য। ডিভাইসেস করেন সিরিঞ্জ ছাড়া? সিরিঞ্জের ভিতর তো A to Z সবই করি। আমরা অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট করছি। অটোক্লেভ, অটোক্লেভ হলো রোগ জীবাণু মুক্ত করার জন্য একটা মেশিন, যেটা 100% বাইরে থেকে ইনপুট হইতো। সেই প্রোডাক্ট আমরা বাংলাদেশে করতেছি আমাদের অনেক ইঞ্জিনিয়ার দিয়ে। এখানে একটু ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দিই তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। আমি একটা টেন্ডার প্রতি বছর 12 থেকে 15 কোটি টাকা এটা বাইরের একটা কোম্পানি নিয়ে যায়। আচ্ছা, এরপরে আমি বলছি না এটা আমি করব, আমি এটা করলাম, আমাকে সবাই না করে, তারপরে বলে যে আপনার এক্সপিরিয়েন্স নাই, এটা নাই, সেটা নাই, অনেক কথা। টেন্ডারে তো এগুলো আছে। আমি বলি যে নাও তোমরা একটা কাজ করো। কি কাজ? আমি বলছি যে এটা বুয়েটে নিয়ে যাও। আমার লোকেরা বুয়েটে নিয়ে গেছে, নিয়ে আমি বলছি যে ওদের থেকে আগে এটার মানে টেস্ট করো, এটার কার্যক্ষমতা দেখাও। আমি ওদের থেকে সার্টিফিকেট নিয়ে গেছি। তারপরে বানিয়ে এটা যারা ইউজার, আমি ইউজারদের কাছে দিয়ে দিছি যে তোমরা এটা ইউজ করো।
ওদের সার্টিফিকেট নিয়ে নিছি, তারপরে আমি ওই টেন্ডারে পার্টিসিপেট করছি। সেই টেন্ডার বাইরের কোম্পানি দিল 9 কোটি কত, আমি দিয়েছি 4.5 কোটি। এখন ওখানে তো যে গ্রুপ আছে তাদের ভিতরে মনে করেন যে পার্ট হয়ে গেল যে এটা তো জিএমআই, ওরা তো আমাদের দেশে মেটেরিয়াল ভালো করে এবং ওনারা আমাদের জানা মতে এই পর্যন্ত কোনো ডিফল্ট করে নাই। তারপরে আমাদের যারা ইউজার তাদের যে সার্টিফিকেট আছে, বুয়েটের আছে, ডিজি ড্রাগসের আছে, তাহলে আপনি বারবার ওই সি নাই এই নাই সেই নাই এগুলো কেন আনতেছেন? অনেক হয়েছে, হওয়ার পরে 2-4 জন লোক তো আমাদের দেশে এখনো ভালো লোকের সংখ্যাই বেশি, ওনারা বলছে নো আমি এইটাতে চাইন করবো না, কোথায় 9 কোটি কোথায় 4.5 কোটি। আলহামদুলিল্লাহ ওই আল্লাহ ওনাদেরকে মানে ভালো করুক, ভালো থাকুক, আমি পেয়ে যাই। পেয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ পরবর্তী বাংলাদেশে মিনিমাম 3-4 হাজার এই অটোক্লেভ আমি সাপ্লাই করেছি। তাহলে কি হয়েছে দেখেন, এই যে আমি এগুলো দিয়েছি তারা ইউজ করতেছে, কোথাও কিছু হলে তারা আমাকে খুঁজে পায় যে আমায়, তাহলে আপনার সার্ভিসটা। আর যারা ওগুলো দিয়ে চলে যায় তারা দিয়ে সারা, এরপরে কোনোটা নষ্ট হয়ে পড়ে আছে, কোনোটা চলে, এগুলোর আর কোনো মা বাপ নাই, কেউ দেখারও নাই। দিস ইজ ট্রু হিস্ট্রি। আলহামদুলিল্লাহ আমি দেখে থেকে ওইভাবেই কাজ করি। আমরা মনে করেন যে মেডিকেল ডিভাইসে অনেক প্রোডাক্ট আছে, যেটা আমরা বললাম এটা একটা মনে করেন যুগান্তকারী। আমরা বাংলাদেশে সুসার তৈরি করি, সুসার অপারেশন করলে যে আপনার কলিজা গুদ্দার ভিতরে ছিঁড়ে সুই করে দিচ্ছে। এবং আমার কম্পিটিটরকে জনসন অ্যান্ড জনসন আমেরিকার কোম্পানি, তারা ইন্ডিয়াতে করে, ওখান থেকে ওরা নিয়ে আসে। আমার ডাক্তাররা আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট নিচ্ছে, কিন্তু ডাক্তার তো দেখে কি তার রোগী কি হবে, হঠাৎ করে এত সফিস্টিকেটেড একটা প্রোডাক্ট ইউজ করবে, কোনো অসুবিধা হলে তো ডাক্তারের বদনাম হবে, তার ডাক্তারের কনফিডেন্সটা দরকার। আলহামদুলিল্লাহ আমাদের ডক্টররাই তো আজকে আমাদেরকে এই বাংলাদেশে 97% ওষুধ আমরা বিক্রি করতেছি, ওই ডক্টর ভাইয়েরাই তো লিখতেছে, না হলে তো আমরা বিক্রি করতে পারতাম না। তা আমরা প্রুভেন যে উই আর প্রডিউসিং কোয়ালিটি মেডিসিন। ইভেন আমরা যে মেডিকেল ডিভাইস করতেছি, কোয়ালিটি মেডিকেল ডিভাইস আমরা করতেছি 40টা দেশে। আমি আমার মেডিকেল ডিভাইস এক্সপোর্ট করি, যেটা কেউই জানে না। বাংলাদেশে একমাত্র মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি পৃথিবীর 40টা দেশে, এবং এরা কারা, ফ্রান্সে, বেলজিয়ামে, পর্তুগাল, ব্রাজিল, ওই পেরু, ইভেন ইন্ডিয়ার মতো দেশে আমি এক্সপোর্ট করছি। এখন যে কোনো কারণেও করা এমন ব্যারিয়ার দিয়ে যেন না যায়, বুঝছেন না জিনিসটা, কিন্তু আমি এক্সপোর্ট করি। ইউরোপে তো করছেন এখন? হ্যাঁ, এখনো 40টা দেশে আমি এক্সপোর্ট করি ইনশাআল্লাহ, ইনক্লুডিং ইউরোপ সহ। আমাদের মার্কেট তো আছেই ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতেছি। আমার প্রথম কথা হলো ভাই কোয়ালিটি, কারণ আমি জাপানিদের সাথে কাজ করেছি, আমি ওদের থেকে শিখেছি সততা, কোয়ালিটি, মানুষকে না ঠকানো। কিন্তু আমাদের এখানে তো ভাই সীমাবদ্ধতা আছে, আমি ফেরস্তা এটা বলার তো কোনো সুযোগ নাই, এটা তো বাস্তবতা। বাস্তবে নিরিখে যেভাবে চাই, এটা আমাদের সমস্যা আছে, থাকবেই, এটাকে সমাধান আমরাই করতে হবে। দুইটা দিকে ভালো কাজ করছেন। এক হচ্ছে ধরেন যে ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্ট বানাচ্ছেন, যেগুলো একসময় ইম্পোর্ট হতো, ফরেন কারেন্সি চলে যেত দেশের বাইরে, আবার হচ্ছে আপনি এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আর্ন করছেন। সো বোথ ওয়ে আপনার থেকে আসলে আপনাদের মতো উদ্যোক্তা থেকে দেশ উপকৃত হচ্ছে। সো মিস্টার রাজ্জাক, এই যে সিরিঞ্জ অ্যান্ড ডিভাইসেস, এরপরে তো আরো সেক্টরে আপনি এক্সপ্যান্ড করেছেন, কোন কোন সেক্টরে আপনার এখন বিজনেস আছে? এটা দিয়ে একটু এক্সাম্পল দিই আপনাকে। এটা আসলে যদি আপনি অর্থনীতির সাথে করেন, কিছু কিছু কাজ আছে আমার ওয়াইজ হয় নাই, কিন্তু সেটা হলো যে আমি বারবার বলতে চাই এই কথাটা। অনেকের কাছে এটা নিয়ে একটা প্রশ্ন আছে যে উনি কেন এতগুলো করলো, কি করলো। দেখেন, আমাদের তো কেউ করার নেই। আপনি আমার একটা প্রোডাক্ট আছে ইথাইলিন অক্সাইড গ্যাস, এই গ্যাসটা হলো মেডিকেল ডিভাইসের রোগ জীবাণু মারার জন্য একটা কেমিক্যাল। আচ্ছা। এবং এটা পৃথিবীর হাতে গোনা কয়টা দেশে হয়, রিফাইনারির একটা বাই প্রোডাক্ট, এবং এটা 100% বিষ। এটা কোনো কারণে লিকেজ হলে আপনি লোক মারা যাবে, এটার কোনো বিকল্প নেই, এরকম একটা জিনিস। আমি যখন এই মেডিকেল ডিভাইসটা শুরু করলাম, তখন দেখা যায় যে এটা আমাকে অনেক পীড়া দিচ্ছে। কিরকম? ধরেন পৃথিবীর হাতে গোনা কয়টা দেশে হয়, এটা আনতে গেলে খালি সিলিন্ডার যখন আমি পাঠাই, এটারও আমাদের দেশে এক্সপোর্ট ধরা হয়, 5টা পারমিশন নিতে হয় আমাদের। ডিজিডি এর থেকে নিতে হয় প্রথম,
এইটিওর খালি সিলিন্ডার যাবে, তারপরে রপ্তানি উন্নয়ন থেকে নিতে হয়, বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হয়, ব্যাংক থেকে আবার আমি ওই গ্যারান্টি দিতে হয়, যদি সিলিন্ডার না আসে ফেরত তাহলে তো টাকাটা ওই মানি লন্ডারিংয়ের মতো হয়ে যাবে। তারপরে এক্সক্লুসিভ ডিপার্টমেন্টের পারমিশন নিতে হয়। ঠিক আসার সময় একই কাহিনী, যে 5টা পারমিশন। এটা এত জ্বালাচ্ছে, তখন কি করা যায়? এবং এটা কোনো শিপে নিতে চায় না। পরে দেখলাম যে কেন, পরে দেখলাম যে এইটা যেইখান থেকে আসবে, ধরেন এটা বেলজিয়াম থেকে আসতেছে, যত দেশের সমুদ্র সীমা এটা অতিক্রম করব, প্রত্যেক দেশের কোস্টাল গার্ড থেকে তাকে প্রিয়র অ্যাপ্রুভাল নিতে হয়। তারপরে যখন ওই জাহাজ আসবে, কখন আসবে সেটাও ইনফর্ম করতে হয়। তাহলে একজন লোক সামান্য একটু ইথাইলিন অক্সাইড গ্যাস, সে এত ঝামেলা কেন নেবে? তো তারা কি করে, যখন মার্কেট অ্যাভেলেবেল থাকে তখন নিতে চায় না, অনেক হাই রেটে নেয়, আর যখন টানাটানি থাকে তখন নেয় তার ব্যবসা। তখন আমি চিন্তা করলাম যে আমার এইটা না করলে উপায় নেই, যেহেতু আমার সাথে জাপানি ছিল, বলে যে এটা তো পারমিশন পাওয়া অনেক কঠিন। আমি কনফিউজ করলাম যে স্যার আমার সাথে এই যে জাপানি ইনভেস্ট করবে, অসুবিধা কি? আপনি দেন, আমাদের তো এই সমস্যা। একটু আগেও বলছি ভালো লোক আছে আলহামদুলিল্লাহ, ওনারা পারমিশন দেওয়ার পরে আমি এই ইথাইলিন অক্সাইডটা শুরু করি। আসলে আমার এই ডাইভার্সিফিকেশন যেখানে আমি গিয়েছি, সেটা হলো যে আমি প্রয়োজনের তাগিদে, সমস্যা সৃষ্টি হওয়ার কারণে আমি আসলে গিয়েছি ওই সেক্টরগুলোতে। আমি আপনাকে আজকে একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, আমি বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব 2008 সালে আমি পারমিশন নিয়েছি, এবং এটার জন্য ব্যাংকও আমাকে 150 কোটি টাকা অ্যালোকেশন দিয়েছে। যে কোনো কারণে হোক আমি এটা সাকসেস দিতে পারিনি, অথচ সেই ভ্যাকসিনই আমার সিরিজ দেওয়া পুশ হচ্ছে। আপনি জানেন কোভিডের সময় আমাদের প্রায় 40,000 কোটি, কেউ বলে আরও বেশি, কেউ একটু কম, এই ভ্যাকসিন আনতে হয়েছে। যদি 2008 সালে করা প্রজেক্ট যদি আমি করতে পারতাম, তাহলে সিরিঞ্জ যেরকম নিরবিচ্ছিন্ন, কোভিডে আমি 30 কোটি সাপ্লাই দিয়েছি 5 মাস না 6 মাসের ভিতরে, 30 কোটি সিরিঞ্জ, 100% ভ্যাকসিনও এই দেশের জনগণ পেত। যে কোনো কারণে হোক আমি করতে পারিনি। সেটা কি আপনি শেয়ার করতে চান না, যে কেন পারেননি আপনি করতে ভ্যাকসিন? পারিনি, আমাদের তো কিছু সমস্যা আছে, আমাদের একজন আরেকজনের পিছনে লেগে থাকে। আমি তো ধরেন অত বুঝি না, আমি কাজ বুঝি। আপনি আমার সাথে যদি কথা বলেন, আপনি কাজ নিয়ে কথা বললে, যেহেতু ধরেন একজন ইঞ্জিনিয়ার, উনি গাড়ি বানায়, এখন যদি ওনার বলেন যে ভাই তুমি উড়োজাহাজ বানাইতে পারবে কিনা, তো উনি কি বলবো আমি পারবো না, উনি পারবে, দুইটি বা কিন্তু নলেজ তো আছে, ব্যতিক্রম নলেজ নিয়ে কিভাবে প্লেন বানাইতে হইব সেটা দেখে পড়ালেখা করে সিস্টেমে উনি এটা ডেভেলপ করবে। তো ওরকম তো আমি মানে এটা করতে গিয়েছি, যারা এগুলো নিয়ে কেউ কেউ তো দিয়েছে। কিন্তু আপনি কোভিডের ভ্যাকসিন বলছেন, আপনি 2008-এ তো ধরেন যে কোভিড তো 2020-এ শুরু হলো, 2008-এ কি ধরনের ভ্যাকসিন বানানোর প্ল্যান নিয়ে আপনি? 2008-এ হলো কি, আমি একটু আগে যেটা আপনাকে বলেছি, সেটা হলো যে বাংলাদেশে একদিন থেকে 17 বছর পর্যন্ত যত বাচ্চা আছে, A to Z, আপনার বাচ্চা, আপনার বউর মেয়ে, যারা 17 বছরের ভিতরে, সবার ভ্যাকসিনেশন হয়েছে আমার এই সিরিজ দিয়ে। এবং বাংলাদেশে আমারই একমাত্র কোম্পানি WHO প্রিকোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে, যেই সার্টিফিকেটের কারণেই আমি সারা বিশ্ব ভ্রমণ করতে পারি, অর্থাৎ আমার প্রোডাক্ট বিক্রি করতে পারি। যার কারণে তখন গেলা এখানে একজন ভ্যাকসিন অফিসার ছিলেন, ফিলিপ স্মিথ, আমেরিকান, সে আশ্চর্য হয়ে গেছে। সে আমাকে ডেকে নিয়েছে, বলছে যে রাজ্জাক, ইউ ডিড ইট ভেরি স্মুথলি, ইট ইজ ফ্যান্টাস্টিক, হোয়াই ইউ নট গো ফর প্রোডাকশন অফ ভ্যাকসিন? আমি বলে যে আই হ্যাভ নো নলেজ অ্যান্ড আই হ্যাভ নো মানি। বলে যে মানি, আই উইল অ্যারেঞ্জ মানি, ইউ থিঙ্ক ইট অ্যান্ড ইউ স্টার্ট ইট, ব্লাডি আমেরিকান, দেয়ার ওয়ার ইউ টকিং, অল দিস সেলিং অ্যান্ড মানি গন, আই নিড টু production in Bangladesh, you try, nobody believe it, you successfully did it, now I have the confidence. তখন এর কথায় আমি আসলে এখানে নামার পরে আসলে আমাদের তখন টিটি, তারপরে আপনার মিজেলস, তারপর পেন্টাবেলেন, এরকম কিছু বাচ্চাদের 8টা-9টা ভ্যাকসিন আমরা 2-3টা দিয়া শুরু করতে চাইছিলাম আর কি। আসলে ওইটা কি, ওইটা হলো জেনেরিকের মতো, আমরা বড় বোতলে আনি, ছোট বোতলে করে দেওয়া। আমরা এখন যে পারমাতে যে কাজগুলো
করি ম্যাক্সিমাম, তো ওরকমই। তো ওরকম ওইটা ছিল, এই জন্যই আমি কাজটা শুরু করছিলাম। তো কোভিডটা হয়তো কি, যখন ওটা আসতো আমার তো ওই লাইন আছে, সব আছে, আমি শুধু বালকানি ফিলিং করে দিয়ে দিতে পারতাম। যেটাতে আপনি এই যে অটো ডিজেবল সিরিঞ্জ, যেটা কোভিডের, এই জাপানিরা পর্যন্ত বিলম্ব হয়েছে টিকা দেওয়া এই কোভিড সিরিঞ্জের জন্য। আমি একটা পেপার নিয়ে আসছি, আপনাকে আমি দেবো, নিউ ইয়র্ক বিজনেস স্ট্যান্ডার্ডে তখন ওয়ার্ল্ডের কয়টা কোম্পানি এই জিনিসটা বানায় এটা আছে, ডেট সহ সবকিছু আপনি দেখে নিয়েন, যে তখন এটা তারা আমেরিকা থেকে প্রকাশ। ভ্যাকসিন প্রকল্পটা কি আপনি বাদ দিয়ে দিয়েছেন নাকি আবার করবেন? তো এখন তো এটা আছে, বিল্ডিং টিল্ডিং ওইভাবে আছে, চিন্তা করতেছে। এই যে দেখেন এখন তো কি হয়েছে, একটার ভিতর আর একটা চলে আসতে তো একটু বলতে হয়। পৃথিবীর কোন দেশে আছে আমি এটা জানি না, আপনি ৮৬ থেকে এক টানে ১২০-২৫ হয়ে গেল, তা আপনি এই টাকাটা কোথা থেকে পাবেন? কি হলো ৮৬ থেকে? ও আচ্ছা, ডলার। হ্যাঁ, এটা আমি আনএক্সপেক্টেড, কারণ আমি তো এমন একটা বিজনেসম্যান, আমি বিপদ আসবে এই কথা মনে করে কোথাও ১ টাকাও কোনোদিন রাখি নাই। বরং ব্যবসা করতে যে আপনার পকেটে টাকা দেখলে, দোস্ত তুই কি করবি, আমাকে দে, একটা লোক তো চাকরি হবে, এইটা এখানে ইনভেস্ট করে দিই, আমি এরকম লোক। তাহলে আমি আমার ডলারে প্রায় ৫৫০ কোটি টাকা চলে গেছে ক্যাশ। আচ্ছা আচ্ছা, এগুলো ব্যাংক কাটি টাটি নিয়ে গেছে, কারণ পেমেন্ট যখন আসছে সব ডেপার্ট এলসি দিছে, সাইট এলসি দেয় নাই। তখন যখন আমি তো ১ বছর আগে হিসাব করে মাল বিক্রি করে দিছি, আমার ৮৬ টাকা কিনা এসে আমার প্রফিট ধরি বিক্রি করে দিছি। ১ বছর পরে যখন পেমেন্ট দিতে আসছি তখন আছে ১২০ করি, ১১২ করি, ১১৫ করি, তো টাকা কোথা থেকে আসবে? তখন আমার যে ওয়ারেন্ট ক্যাপিটাল, যেটা লিকুইড মানি, এটা থেকে কেটে কেটে, ব্যাংক তো আর উপায় নেই, এটা ব্যাংকের দোষও না, সে কাটে এখান থেকে নিয়ে গেছে। তারপরে আপনি দেখেন আপনার আমাদের মানে এই যে ৮৬ পরে আপনার আমাদের রেট ৬-৯ করছে। আপনার মাধ্যমে আমি জিজ্ঞেস করতে চাই, এই ৬-৯ মডেলটা কারা দিয়েছে? কারা দিয়েছে? আপনি ৬-৯ করলেন, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। এখন আপনি এক রাতে এটা ১৩, ১৪, ১৫ করে দিলেন। আমি দিতে পারবো কি পারবো না একবার আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আমি তো বিজনেস হাউস, আমার আই হ্যাভ ক্যাপাসিটি যা লিমিটেড, কিন্তু আপনি করে দিলেন। এখন আমি রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছি, এই ব্যাংকে দৌড়াচ্ছি, ওই ব্যাংকে দৌড়াচ্ছি, ব্যাংক মুখ কালো করে কথা বলছে, আপনি ওইটা করছেন কেন, ওইটা করছেন কেন? আমি যখন করেছি তখন তো আমার ইতিহাস বাংলাদেশে ১৫ বছরে আমি দেখি নাই যে একসাথে আপনার ৪০ টাকা ডিভ্যালু হয়ে যাবে। রাইট, শুধু এক্সচেঞ্জ রেটের কারণে আপনার ৫৫০ কোটি টাকা লস। ৫৫০ টোটাল গ্রুপে। নতুন ইন্ডাস্ট্রিগুলো, আমার একটা ইন্ডাস্ট্রি আছে এখনো কমপ্লিট হয় নাই, তো এগুলো তো সব ক্যাপিটালাইজ হয়ে গেছে সব। মানে আপনি ইম্পোর্ট করেছেন, সেগুলো ডিফার্ড পেমেন্ট, তো এর মধ্যেই এই লসটা হয়েছে। এই লসটা হয়ে গেছে, রাইট, মারাত্মক। তারপর ইন্টারেস্টে আসেন। এখন ব্যাংক ধরেন আমার কাছে যদি কথার কথা ২০০০ কোটি টাকা পায়, তাহলে আগে ছিল এটা ধরেন আমার ৭, ৮, ৯, এটাকে অ্যাভারেজ করলে আমি যত জানি আমার সিএফও বলছে ১৫-৮, কিন্তু এখন এটা অ্যাভারেজ হয়ে গেছে ১৩, তাহলে এটা ডাবল হয়ে গেছে। আগে আমি ধরেন ইন্টারেস্ট দিতাম হলো ব্যাংকে হয়তো ১২ কোটি বা ১৩ কোটি, এখন এটা হয়ে গেছে ২২ কোটি। তাহলে আমি ২২ কোটি কোথেকে দিব? মার্কেট থেকে দিতে হবে। কিন্তু একটা জিনিস, এটা দুর্ভাগ্য বলবো কিনা আমি জানি না, আমার প্রত্যেকটা প্রোডাক্ট কন্ট্রোল বাই গভর্নমেন্ট। মানে এলপিজিরও প্রাইস গভর্নমেন্ট দেয়, ওই মেডিকেল ডিভাইসের প্রাইস গভর্নমেন্ট দেয়, ওই ফার্মার প্রাইসে গভর্নমেন্ট দেয়। ওনাদের কাছে গেলেই ওনারা বলে যে ভাই এত বছর ব্যবসা করছেন, আপনারা দেশের অবস্থা খারাপ, আপনারা কেন বাড়ান? ওনাকে কে বুঝাবে যে আমার ব্যাংক ইন্টারেস্ট বাড়ে, স্যালারি বাড়ে প্রতি বছর, বিদ্যুৎ বিল বাড়ে, তো আমার তো বাড়বই অটোমেটিক। তো ওনারা দিতে চায় না। এইভাবে কত আপনি যুদ্ধ করবেন, কত আপনি যুদ্ধ করবেন? তো অনেক সময় মানে ওই বোকা বনে ফিরে আসি, লস দিয়েই ব্যবসা করতে হচ্ছে। ফার্মাসিউটিক্যাল আপনি দেখেন গত ৫০ বছরে কোনোদিন আনরেজ দেখছেন আপনারা? কারণ উই হাইলি পেইড, অ্যান্ড নট অনলি পেইড, দে আর many opportunity we will given them। আচ্ছা আচ্ছা, অনেক কিছু মানে এডিশনাল ফ্যাসিলিটিস যেগুলো আপনি অন্য কোনো কোম্পানিতে পাবেনই না, প্রশ্নই ওঠে না। মানে অন্য সেক্টরে, হ্যাঁ অন্য সেক্টরে আপনি পাবেনই না, কিন্তু ফার্মাতে দে। কেন দে? ফার্মা একটা ভালো অবস্থানে আছে, আমরা এক্সপোর্ট হবে, এটা হবে, ভালো লোক এখানে থাকে। আর এখানে কারা থাকে? সবই তো মানে এডুকেটেড পারসন। আপনি বিভিন্ন ইউনিভার্সিটির ভালো ভালো ট্যালেন্ট উপরে থাকে, ওরার ম্যানেজমেন্টে তো থাকে। মালিক তো হলো শো, ইনভেস্ট করে দে। কিন্তু একটা ফার্মার লাইসেন্স আপনি জানার কথা, এটা কাকে দে?
আমাকে দে না, আমি টাকা ইনভেস্ট করি। একজন ফার্মাসিস্ট, মাইক্রোবায়োলজিস্ট থাকতে হয় যার ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকে, ওই রেজিস্ট্রেশনের উপরে দে। কারণ আমি তো আর ওষুধ বানাতে পারবো না আব্দুর রাজ্জাক, আমি তো আর ফার্মাসিস্ট না, ওকে দে। ওখানে কোনো ফল্ট হলে ওকে ধরবে প্রথম, মালিকের কাছে আসবে পরে। ও মালিককে ওয়ার্নিং দিল, স্যার আমার এই অসুবিধা, এগুলো ঠিক না করলে কোয়ালিটি ঠিক হবে না। এখন যদি কোনো ওষুধের কোনো সমস্যা হয় তাহলে তো আগে ওখানে দেখতে হবে, সে প্রুভ করতে হবে যে এই যে মালিকের কাছে উনি দেন নাই, যার জন্য এটা হয়েছে। এখন আপনি কিছুই যদি না দেন তো এরপরে কি আপনি মালিককে ধরে নিয়ে যাবেন? তো আমাদের দেশে এই জিনিসগুলো কেউ খেয়াল করে না। এই যে এবার আনরেস্টটা খুবই খারাপ হয়েছে। আমার গ্রুপে জাপানেরই ইনভেস্টমেন্ট আছে প্রায় $100 মিলিয়ন। আচ্ছা আচ্ছা, 100 মিলিয়ন। তাহলে আমাকে যে এইভাবে একটা হেনাস্তা করলো, তো ওরা দেখছে না, ওদের পাবলিক লিমিটেড কোম্পানি। আপনার ফ্যাক্টরিতে আনরেস্ট হয়েছিল? হয়েছে পরে একদম লাস্টে। আচ্ছা, কারণ ওরা তো দেখতেছে যে অন্য অন্য কানে যেভাবে করে ওরা পাচ্ছে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, ওটা দিতে হবে, তখন ওরা করছে। আপনার ফ্যাক্টরিতে মিনিমাম ওয়েজ দেন কত? আমার মনে হয় এখন 10,000 করে। এটা হলো নেট এই ওয়েজ, কিন্তু এরপরে তো তারা অনেক কিছু পায়, যেটা বললাম, ইন্স্যুরেন্স পায়, গ্র্যাজুইটি পায়, প্রভিডেন্ট ফান্ড পায়, খাওয়া পায়, বৈশাখী ভাতা পায়, পায়। একটা এমপ্লয়ির পিছনে আমাদের দেশে না বলে যে স্যালারি কম, অন্য দিকের কথা জানি না, ফার্মাসিউটিক্যালে একদম ন্যূনতম কোনো এমপ্লয়ি যদি গ্রস মিলান সে 20,000 টাকার নিচে পায় না। বাংলাদেশের মতো একটা দেশে অল টুগেদার যদি বছর আপনি করেন, হিসাব করেন, এরকম একটা টাকা পায়, যেটা অন্যদের জন্য অসুবিধা। কারণ আপনি যখন একটা বেশি দিবেন তাহলে আরেকজন তো পারতেছে না, তাহলে কি হবে? তারপরও ফার্মাতে যেহেতু সবাই শিক্ষিত লোক, তারা খেয়াল করো যে প্রফিট চাই, ঠিক আছে, কিন্তু আমার এমপ্লয়িরা যেন ঠিক থাকে। ফার্মাসিউটিক্যালের এমপ্লয়ি তো অন্য এমপ্লয়ির মতো না, তারা কিছু পড়ালেখা জানে, আপনি বেস নাম্বার অনেক কিছু দিতে হয়, অনেক কিছু, সুতরাং একটু থাকে। আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু এটা যারাই করছে এটা আমাদের এমপ্লয়িরা করে নাই, এটা আমার কাছে ইনফরমেশন। ওকে, আপনার যেটা বললেন জাপানিজ ইনভেস্টমেন্ট $100 মিলিয়ন মতো, আপনার টোটাল ইনভেস্টমেন্ট জিএমআই গ্রুপে কেমন হবে এখন পর্যন্ত? আমার আসলে এইবারই হয়ে গেছে, আমার আসলে অত লোন ছিল না। আমার বাইরের ধরেন 1,100 মিলিয়নে 1200 কোটি টাকার মতো আমার মনে হয় এখন ব্যাংক লোন হয়ে গেছে গত 4 বছরেই। যেটা আমার প্রজেক্টটা আমি 800 বা 700 কোটি টাকা ধরে প্রজেক্টটা করছি, সেই প্রজেক্টটা এখন আমার 2200 কোটি টাকারই। তাহলে আপনি কিভাবে এই প্রজেক্ট চালাবেন বলেন? মাত্র 4 বছরে কিভাবে হয়েছে? একটা হলো কোভিডের কারণে আপনি 1.5 বছর কাজে করতে পারেন, প্রজেক্টটা শাটডাউন হয়ে গেল। এরপরে আমাদের ভিতরে কামড়াকামড়ি, আমরা বিভিন্ন উল্টাপাল্টা পলিসি করে কে কারে মারবে মারতে যাই। আপনি কই ভ্যাকসিন প্ল্যান্টের কথাই বলছেন? না, এই কোনটা? এলপিজির কথা বলছি। ও, এলপিজির কথা, রাইট। আচ্ছা, ও আচ্ছা, এলপিজির সেটা হচ্ছে 800 কোটি টাকার, এখন 2200 কোটি টাকা। 800 কোটি টাকার প্রজেক্ট প্ল্যান ছিল, এই টাকায় হয়ে যাবে। সেই প্রজেক্টে এখন লোনে 2200 কোটি টাকা, ইনভেস্টমেন্ট তো 3000 কোটি টাকার উপরে। আচ্ছা, এটা আপনি কিছু পয়েন্টস বলেছেন। তো আপনার তো এই ফ্যাক্টরিটা তো হয়ে গিয়েছে আগে অলরেডি। এই যে এলপিজি নিয়ে ইদানিং ধরেন যে কিছু কারণে আলোচনা হচ্ছে, তো এলপিজির মার্কেটে আপনার আসার কি আপনাকে এনকারেজ করেছে? এই কথাটাই ওই যে ইথাইলিন অক্সাইডের কথা বললাম, আমার ওই ইথাইলিন অক্সাইডের কোম্পানির নাম হলো জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড। আচ্ছা, এই কোম্পানিটা আমার 2012 থেকে। আমার একটু আগে আমি বলছি, আমার এখানে ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, কেমিস্ট আছে, ফার্মাসিস্ট আছে। যখন আমি এটা করলাম, এটা জাপানের লোকের সাথে করছি যেন আমি লাইসেন্সটা পাই, নাইলে ইন্টারন্যাশনালি ইতালিয়ান অক্সাইড কেউ আমাকে দিবে না। ওই জন্যই ওর দিয়ে নিছে। আমার এই ইঞ্জিনিয়ারগুলো, আমার এই কেমিস্টগুলো আমাকে খুবই প্রেশার দিল। ওরা তখন ওই জাপানে গেছে, থাইল্যান্ড, বিভিন্ন জায়গায় গেছে, জায়গা দেখেছে এটার সাথে এলপিজি ওরা ফিল করতেছে। এখন আমাকে বলে যে স্যার, বাংলাদেশে তো এটা নাই এখন এলপিজি, এটা প্রসপেক্ট ভালো, পার সিলিন্ডারে 300 টাকা জিপি থাকে, আমরা এটা আপনি কেন আমাদেরকে দিচ্ছেন না? আমি বলি দেখো, আমার অনেক হয়েছে, আমি ওই লাইনে বুঝি না, আমি ওই লাইনে যাব না। কি বলেন স্যার, আপনি ইন্ডাস্ট্রি তো আমরা করি, আপনি যদি টাকা দেন আমরা তো বুঝি, আপনি স্যার আমাদেরকে পারমিশন দেন স্যার, আপনার কাছে আসি আমরা, আপনাকে আমরা
অনেক কিছু মনে করি, আমাদের মেন্টর মনে করি, আপনি স্যার এই সুযোগটা দেন, আমরা ইঞ্জিনিয়ার, আমরা তো চাই আমাদেরও ভ্যালু অ্যাড করতে, স্যার সুযোগ আছে দেখেন সব কিছু। ওরা অনেক ডিস্টার্ব করার পরে আমি আমার সিকিউরিটিগুলো নিয়ে বসলাম, বসে দেখলাম যে টাকা পয়সা কীভাবে আছে কি। তখন আমি দেখলাম যে হ্যাঁ আমি 200-300 কোটি টাকা দিতে পারি, তাহলে আর বাকি কিছু ব্যাংক থেকে নিলে হয়ে যাব, ম্যাক্সিমাম 700-800 কোটি টাকা এটা হয়ে যায়। তখন এক সময় আমি কনসেন ওদেরকে দিয়ে দিলাম। এটাই হলো আসলে মেইন মানে ঘটনা। এরপরে অনেকগুলো ঘটনা, সেইটা কি বলবো? খুব সংক্ষেপে যদি একটু বলেন। এরপরে দেখেন, আমি যখন 2012-13 সালে এটা নিয়ে আসলাম, হঠাৎ করে আপনার আইন চেঞ্জ হয়ে গেল। কি হলো? আমি 300 টনের করছি, কারণ আমার একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, এটা সাথে আরেকটা প্রোডাক্ট ইনক্লুড করছে, এটা কোনো সেপারেট ইন্ডাস্ট্রি না, আরেকটা প্রোডাক্ট ইনক্লুড করছে। এরপরে গভর্নমেন্ট একটা আইন করলো যে 5000 মেট্রিক টন যদি না করা হয় তাহলে লাইসেন্স দেওয়া হবে না। আচ্ছা, যেটা আমি এটার কোনো যুক্তিকতা দেখি না। ইতিমধ্যে অনেকেই করে ফেলছে। এখন আপনি 5000 যখন করবেন তাহলে তো হিউজ টাকা লাগবে, যেটা বললাম 5000 টন কি স্টোরেজ ক্যাপাসিটি, সিঙ্গেল টাইম আপনি এই মালটা রাখতে হবে। গভর্নমেন্টকে আপনি দেখাইতে হবে এই যে দেখেন আমার 5000 টন রাখার জায়গা আছে, ঠিক আছে। তো আমি কি করব, এখন উপায় নেই, করতে হবে। সেটাতে হাত দিলাম, হাত দিয়ে এই যে মানে আস্তে আস্তে পরে ডলার এদিকে হলো ওদিকে হলো, নানা দিচ্ছে কাহিনী হলো। এরপর এখানে মজার ব্যাপার একটা ঘটনা ঘটছে, মারাত্মক ঘটনা। এটা ব্যবসায়ীদের জন্য, সব ব্যবসায়ীর জন্য এটা একটা কালো অধ্যায় আমি মনে করব। দেখেন, আমার ওই প্রজেক্টে আমি 3,50,000 সিলিন্ডার ইনক্লুড করছি। তা আমার হিসাব হলো এই 3,50,000 সিলিন্ডার আসলে সিলিন্ডার তো আমি বিক্রি করে দিব, তাইলে আমার টাকা আসলে আমি আবার সিলিন্ডার ইনপুট করে নিয়ে আসবো, আনিয়ে এভাবে রোটেশন করব। যখনই আমরা সিলিন্ডার মার্কেটে দিতে গেলাম তখন দেখি যে আমার কথার কথায় 3,000 টাকা সিলিন্ডার এখন বিক্রি হয় 600 টাকা, কোনোটা ফ্রি। এখন আপনি এক্সাম্পল হিসেবে আমি ধরি, আপনি একটা বড় ডেক দিয়া সিন্নি পাকাইছেন বা বিরিয়ানি পাকাইছেন, বড় দিয়ে 1000 লোক খেতে পারবে, এটা নিয়ে বসছেন, বসে এখন আপনার বাটি হইলো 50টা, তো আপনি 50 দিলেন, 50 জন খাইলো, খাইয়ে আইনে এটার পরে ধুয়ে আবার দিতে হবে, তাহলে কি আপনার সম্ভব? এটা এখন আপনার বাটি লাগবে হইলো কথার কথা 5000, তাহলে আপনি বাটি কই পাবেন? ঠিক সেরকমই আমাদের প্রজেক্ট সাইজ যেটা, এই সাইজে আপনাকে মিনিমাম 50 লাখ সিলিন্ডারের নিচে দিলে এই প্রজেক্ট বাইবেল কোনোভাবে হবে না। এখন 50 লাখ সিলিন্ডার দিতে হলে আপনার 1500 কোটি টাকা লাগে। আমার আজকে 1500 কোটি কি সাবসিডি দিতে হয়? সাবসিডি দিতে হয়, বেশি দামে কি দিতে হয়, সাবসিডি দিতে হয়। আমার 1000 কোটি টাকা সিলিন্ডার মার্কেটে এখন আমি দিচ্ছি, তো 800 কোটি টাকার প্রজেক্ট যেটা আমার দেওয়ার কথা না, ওখানে 1000 কোটি টাকা গেছে। কেন? এটা 3000 কোটি টাকা করে, এটা বোঝানোর জন্য আপনাকে। তাহলে 1000 কোটি টাকা সিলিন্ডার হয়ে গেল, তাহলে বাদ বাকি কি হলো? যার জন্য আমার এটা বেড়ে গেল। এখন যদি সিলিন্ডার আপনি না দেন তাহলে তো আপনার ঘরে ভাবি একটা সিলিন্ডার যে আমার ইউজ করেন আপনি, হঠাৎ করে শেষ হয়ে গেল, তো শেষ হয়ে গেল, ড্রাইভার হোক কাজের লোক হোক, এই গ্যাস থেকে গ্যাস আনো, খালিটা দৌড় দিয়ে গেল, যাইয়া যে আমার সিলিন্ডার, ওই যে আমার তো সাপ্লাই নেই, তো সাপ্লাই নাই হলে কি হবে? আপনি ডিমোটিভেট হবেন, ভাবি বলবো যে আমার আর নামে লইও না, আর যিনি বিক্রি করবো সে তার ব্যবসায়িক দুর্বিসন্ধির জন্য আমারটা রেখে অন্য একটা দিয়ে দিব, আমারটা আর বাইর করতেই দিবে না, তাহলে আমার ওই 1000 কোটি হয়ে যায়। তাহলে এইটা একটা ট্রেড মিলের মতো এই এলপিজি ব্যবসা। আমি এলপিজি অন্যটা কীরকম আমি জানি না, এটা হলো ট্রেড মিলের মতো। এটা যখন আপনি উঠবেন আপনি দৌড়াইতে হবে, আপনি দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইলে তো আপনি পড়ে যাবেন। রাইট, কিন্তু এত সব সত্ত্বেও ধরেন যে সিলিন্ডারে আপনার সাবসিডি দেয় হিউজ একটা, তো তারপর আমরা দেখেছি যে ধরেন যে গত 10-15 বছরে অনেকগুলো কোম্পানি এখানে বিনিয়োগ করেছে, তারা কি ভুল করেছে? এইটু একটু বলি আপনাকে, ওরা ভুল করে নাই, ভুলটা আমাদের পলিসিতে হয়ে গেছে। আচ্ছা, আমি একটু আগে আপনাকে বলছি, আপনি যদি আজ থেকে 10-12 বছরের ব্যাকে যান, একটা সিলিন্ডারের জিপি 300 টাকা থাকতো, সেই জিপি এখন চলে আসছে মাইনাস, গ্রস প্রফিট। তারপরে আপনি অন্য অন্য খরচ টরচ দিয়ে নেট আসবে, তখন দেখা যায় যে একটা সিলিন্ডার বিক্রি করলে আপনার 100, 150, 200 টাকা প্রফিট হয়, আর ওই 3000 টাকা সিলিন্ডার আপনি 3200 টাকা বেচেন।
তাহলে ওখানেও সিলিন্ডারও লাভ হচ্ছে। এখন কি হচ্ছে, আপনি সিলিন্ডারটা ফ্রি দিয়ে দিতে হচ্ছে, তাহলে এই সিলিন্ডারের পয়সা আপনি কেমনে উঠাবেন? আবার গ্যাস বেচেও আপনি লস হচ্ছে। এখন এরা যখন আসছে তখন এরা দেখছে প্রফিট আছে, এই জন্য আসছে প্রথম। দ্বিতীয়ত হইলো যে দেখেন আমাদের দেশে হয় কি, যখন একটা গভর্নমেন্ট এরকম বলে যে ঠিক আছে এটা প্রাইভেটলি দিব, তখন যার যেভাবে পাওয়ার আছে এই লাইসেন্স লইয়া লয়, এরপর লাইসেন্স বেচার ধান্দা করে, এরপরে এটা দিয়ে আবার কিভাবে টাকার পয়সা নিবে এটার ধান্দা করে। এক একজন এক এক রকম তো এখন করে এই জিনিসটাকে নষ্ট করে ফেলছে। ওকে, জি, গট ইট। রাজ্জাক ভাই, ব্যবসা বাণিজ্যর সম্ভাবনাটা বা সামনে আউটলুক কেমন দেখছেন একজন লিডিং ব্যবসায়ী হিসেবে? আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন আমি তো এটা বলি, আমাদের 18 কোটি লোক এই দেশে, রাইট, এতটুকু ছোট একটা জায়গা, এর থেকে আপনি প্রসপেক্ট কোথায়? আমাদের প্রসপেক্ট হিউজ আছে, কিন্তু আমাদের পলিসিগুলোকে ঢেলে সাজিয়ে করতে হবে। এবং আমাদের একটু আগে আপনাকে যে কথা বলেছি, সেক্টর ভিত্তিক পলিসি হতে হবে। আপনি ইন জেনারেল যদি করেন তাহলে হবে না। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই, আমরা এলপিজির যে লোন নিলাম আমাদের দেশে, এটা 6 বছরের ভিতরে আপনি রিটার্ন দিতে হবে, অথচ ইন্ডিয়াতে এটা 18 বছর। আমি অফ দ্য ডকুমেন্ট দিয়ে আপনারা বলতেছি, আপনি ডকুমেন্ট চাইলে পাবেন। তাইলে আপনি যদি 6 বছরের রিটার্ন নিতে চান, ইন্ডিয়াতে হলো 18 বছর। কেন 18 বছর? 6 বছরের রিটার্ন কি ইনভেস্টর চায়? না, ব্যাংকের টাকা দিয়ে দিতে হয়। আচ্ছা, ওকে, ব্যাংকের টাকা, তাহলে আপনাকে হিউজ প্রফিট করতে হবে, নাহলে আপনি ব্যাংকের টাকা কিভাবে দিবেন? এবং এটাতে অত বড় প্রফিট মার্জিন নাই। এবং এটা যদি আপনি আমাকে বলেন আমি বোকামির মতো একটা কাজ করছি, এটা অল্প পুঁজিওয়ালার ব্যবসা, এটা না, এটা হিউজ পুঁজিওয়ালা। এটা যারা ওয়ার্ল্ডে কন্ট্রোল করে, বিলিয়ন ট্রিলিয়ন মালিক যারা, তারা এটা যাইতেও বিলিয়ন চলে যায়, আবার আসতেও বিলিয়ন আগে পড়ে। তো তাহলে টাকা তো থাকতে হবে, টাকা তো থাকতে হবে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য হলে এটা সত্য, আমাদের দেশে কামড়াকামড়ি করে একজনে খেতে চায় বা দুইজনে খেতে চায়। এটা থেকে বাইরে আসতে হবে। এটা থেকে বাইরে আসতে হলে গভর্নমেন্টকে আপনার মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে গভর্নমেন্ট কতটা এলপিজির জন্য পারমিশন দিছে, প্রথম কথা। দ্বিতীয়, কতটা অপারেশনে আছে। তৃতীয়, এই যে অপারেশনের কার কি অবস্থা সেটা আইডেন্টিফাই করতে হবে। মানে স্টোরেজ ক্যাপাসিটি কত, সিলিন্ডার কত আছে, গাড়ি কতটা আছে, কতটা স্যাটেলাইট প্ল্যান্ট আছে, এটা তো সারা বাংলাদেশে বিক্রি করতে হবে। এগুলো অ্যানালাইসিস করে আনতে হবে। আনার পরে গভর্নমেন্টের কাছে হিসাব আছে আমার পার মান্থ কত মেট্রিক টন ডিমান্ড। ঠিক ওই ডিমান্ড অনুযায়ী গভর্নমেন্ট বলে দিতে হবে যে ভাই তুমি এত টনের বেশি আনতে পারবা না, কারণ আমার তো দরকার নাই। কারণ আনতে দিলে কি হয়, এক হলো আমার ডলার চলে যাচ্ছে, দ্বিতীয়ত এখানে এসে কামড়াকামড়ি করে প্রাইসটা ফেলে দিচ্ছে। প্রাইসটা ফেলে দেওয়ার পরে যতই মার্কেটে কথা উঠুক না এলপিজির দাম বেড়ে গেছে, এগুলো কথার কথা, আসলে কথাটা ঠিক না। আপনি আমার 3000 টাকার একটা সিলিন্ডার আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন, আপনি আমার যে গ্যাস আপনি নিয়ে যাচ্ছেন এটার যে কস্টিং, এইটাও কামড়াকামড়ি করে প্রাইস কমে যাচ্ছে। ধরেন এক্সাম্পল হিসাবে আমি আপনাকে বুঝাই, এই যে একটা সিলিন্ডার আপনি ভাবে কিনলো 3000 টাকা দিয়ে, আপনি 15 বছর এই সিলিন্ডার আপনার ঘরে রাখতে পারবেন। তো এটা কি আপনার জন্য একবার কিনবেন আপনি, আর দ্বিতীয়বার না। এটার জন্য তো আপনার হয়তো বা একটু 3000 টাকা, এত বেশি লোড না। এখন কি 3000? এটা তো এখন আরো বেশি ছিল, এখন 3000 এর বেশি, এখন 3000 বেশি। আমি তো ডলার বেড়ে যাও না, এটা 3000, আমি এখনের কথা বলতেছি। তাহলে আপনি 3000 টাকা একটা মিনিমাম 15 ইয়ার্স লাইফ আছে, এটা 30 ইয়ার্স তো যায়। 30 আপনি ওই যে করলে পারবেন, করলে ভালো, না করলে কেউ হয়তো করে না। কিন্তু এটার নিয়ম হলো এভরি 5 ইয়ার্স এটাকে রিটেস্ট করা এবং করা উচিত, এটা করা উচিত। আরেকটু আপনাকে আমি এটার সাথে যোগ করে দিই, এই যে এলপিজি বাস্ট হয় বলে, এর কথাটা ঠিক না। এটা বাস্ট হয় না, এটা আগুন লাগার পরে বাস্ট হয়। তাহলে যিনি এটা লাগায় আগুনটা এটাকে সতর্কে রাখতে হবে, আগুন যদি লাগে তখন হয়। তাহলে পাবলিক আসলে অনেক সুবিধা পাচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে কার? রাষ্ট্রের, ব্যাংকের টাকা তছরুপ হচ্ছে, ডলার চলে যাচ্ছে। তাহলে করতে হবে এটা কি দেখেন, আপনি একটা সিলিন্ডার ধরেন, আমি গ্যাস আপনাকে 1200 টাকা দিচ্ছি, আপনি মনে হয় একটু বেশি, কিন্তু 1300 টাকা হইলে এটা কি যাইব আইব। কিন্তু ওই 100 টাকায় আমার যে 3000 টাকা কোটি টাকা ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্টটা সেভ হয়ে যাচ্ছে। আর যদি ওই 100 টাকার জন্য
আমার কিন্তু ইনভেস্টমেন্টটা আনসেফ হয়ে যায়। কিন্তু 100 টাকা ধরেন যে এটার ইউজার তো এখন আপনার হাট বাজারে গ্রামে অঞ্চলেও আছে, সো 100 টাকাও অনেকের কাছে অনেক ম্যাটার করে। রাজ্জাক ভাই, যদি ধরেন যে এই যে আপনি অনেকগুলো কোম্পানি করেছেন, অনেক ইনভেস্টমেন্ট করেছেন, বিদেশি ইনভেস্টমেন্ট এনেছেন, আপনার বোর্ডে দেখলাম যে অনেকগুলো জাপানিজ আছে, 7-8 জন মনে হয়, কোরিয়ানও আছে। আপনার বোর্ডে কি বিদেশিরা বেশি? এবং সেটা আসলে বিদেশিরা দেখেন কেন, এই কারণটা এটা আমি আপনাকে বলি, যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসলে তারা তো এক্সপেরিয়েন্স থেকে এই জিনিসগুলো করে। তাদের এক একটা কোম্পানির বয়স ধরেন 80-90 বছর, 100 বছর হয়ে গেছে। তারা বিভিন্নভাবে ফেস করছে যে সমস্যাগুলো হইলে বিভিন্ন দেশে ইনভেস্ট করার পরে কিভাবে তারা ফেস করে। আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখনই ইনভেস্ট করে তারা আপনার ওই 50-র উপরেই ইনভেস্ট করে, নিচে করে না। যারা প্রফেশনাল মাল্টিন্যাশনাল গ্রুপগুলা তারা 50-র উপরে, একদম ধরেন 50.01 হইলে উপরে থাকতে হবে, এটাও প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যারা লোকাল ডিরেক্টর, আপনি যদি একজন হন ওরা 2 জন হবে, আপনি যদি 2 জন হন ওরা 3 জন হবে, আপনি যদি 4 জন হন ওরা 5 জন হবে। এটা লয়ারদের ব্যাপার, আমি অত ভালো করে বুঝি না, কিন্তু মাস্ট এটার বাইরে ওরা যায় না। তো আমার যদি 4 জন হয় ওরা বোর্ডে 5 জন থাকবে। আচ্ছা, রাইট, গট ইট। সো এবং তাদের থেকে তো আপনারা অনেক নলেজ বা নো হাউ এগুলো পাচ্ছেন। অফকোর্স আজকে আমার যে আমি অন্তত আপনার মাধ্যমে আমার দেশবাসীকে, ইভেন বিদেশি যারা আছে তাদেরকে আমি ক্লিয়ার করে বুঝাতে চাই যে আমার জেএমআই গ্রুপ, আমরা অলওয়েজ কোয়ালিটি ইজ ফার্স্ট। আর জাপানি জাতি আপনি জানেন, কোয়ালিটি ইজ ফার্স্ট। তারা কমপ্লিটলি এগুলো অ্যানালাইসিস করে আমরা কি করতেছি না করতেছি A to Z তারা ফলো রাখে। কারণ এখানে ওদের ব্র্যান্ড নেম কিন্তু প্রথমে নিপ্রো, তারপরে জেএমআই। অফকোর্স জেএমআই বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি, আমার দেশের সবার সহযোগিতা আছে, সরকারি লোকদের সহযোগিতা আছে, হওয়ার কারণে তো আজকে আমাদের দেশ অনেক আগাইছে, আমাদের অনেক দেশ আগাইছে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে জাপানিরা বা কোরিয়ানরা এবং টার্কির ইনভেস্টমেন্ট আছে, তারা খুব ক্লোজ মনিটরিং করে, কারণ সুনামটা তো ওখানে জড়িত। একটা আপনি 1000 বছর সুনাম করাইলেন, একদিন যখন একটা ভুল করবেন 1000 বছরটা আর কেউ টানে না, ওই একদিনেরটা নিয়ে। রাইট, এটাই সব ক্ষেত্রে, সব ভুলের ক্ষেত্রে সেরকম হয়ে থাকে। আপনি একটা সময় বলছিলেন যে বিজনেস প্রসেস বাংলাদেশে, ওই যে কোনো একটা ইম্পোর্ট করতে 5টা জায়গার লাইসেন্স নিতে হয়, পারমিশন নিতে হয়। বাংলাদেশে আপনার ব্যবসা করতে শুরু করতে অনেক ধরনের লাইসেন্স লাগে, অনেক ডকুমেন্টস লাগে, এবং কোথাও আসলে যে এক জায়গাতে এগুলো পাওয়া যাবে সে তেমনও না। এবং যেহেতু আপনার সঙ্গে ফরেন ইনভেস্টরও আছে, স্পেশালি জাপানিজদের মতো, তো এই যে বিজনেস প্রসেসটা কি আপনি ফিল করেন যে বাংলাদেশে অনেক জটিল রকমের এবং অনেক পারমিশন নিতে হয় বিভিন্ন জায়গা থেকে? জি, আপনি যথার্থ বলেছেন, এটা একদম কারেক্ট আপনি ফাইন্ড আউট করছেন। আসলে আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মত, আমাদের একজন আরেকজনের প্রতি অবিশ্বাস হয়। কি, যিনি চাকরি করেন উনি একটা কাজ করবেন, কিন্তু উনি ওই শেয়ার থেকে চলে গেলে ওই ফাইল টানাটানি হয়। এখন উনি সৎ বিশ্বাসে যে ঠিক আছে জেএমআই গ্রুপ তো ভালো কোম্পানি, আমি ওনাকে তো এই কাজটা দ্রুত করে দিই, উনি করে দিল। দেখা গেল যে এর বিহাইন্ডে যে কাজগুলো ছিল আমি সেই কাজগুলো সঠিকভাবে করিনি, এরকম যেরকম আছে। আবার আমাদের কিছু কিছু লোকও আছে যারা বুঝতে চায় না, দেশটাকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। আমি কাজ করতেছি সর্বপ্রথম আমার ফ্যামিলির জন্য, আমার সন্তানাদের জন্য। তাহলে আমার দেশ যদি অসুস্থ থাকে আমার সন্তান কীভাবে সুস্থ থাকবে, এই কথাটা প্রথম বুঝতে হবে। বুঝে সরকারকেও এমনভাবে কাজ করতে হবে যে লাইসেন্স আমি দিব, লাইসেন্স ওনারা আমায় করে দিয়ে দিবে, এইটাই হলো কথা। কিন্তু আপনি এটার পিছনে লোক না থাকলে এইটার কাজ হয় না। এই যে ট্রেড লাইসেন্সের মতো ধরেন যে কমন সবকিছুতে লাগে, এটাও তো প্রতি বছর রিনিউ করতে হয়। জি, এটা কি আপনার জাপানেও কি এরকম প্রতি বছর রিনিউ করতে হয়? জাপানে আমি কোনো সময় জিজ্ঞেস করিনি, আমার মনে হয় ওদের লাগে না। রাইট, অনেক জায়গাতে আছে যে এটা 5 ইয়ার্স বা ধরেন যে তারও বেশি সবকিছুতে। আমাদের কিন্তু অনেক কিছু আপনার 6 মাসেও রিনিউ করতে হয়, আপনি এনভায়রনমেন্টের পারমিশন নিতে হয়, এই ধরনের বিভিন্ন ধরনের। সো এই জটিলতাগুলো
মনে করেন যে যদি সহজ করে, ধরেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যারা আছেন তারা কাজ করছেন বিভিন্ন সংস্কার নিয়ে, আপনি কি মনে করেন যে এই যে বিজনেস প্রসেস, ডুইং বিজনেস, আমাদের র্যাঙ্কিংও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের অনেক লোয়েস্ট লেভেলে আমরা, তো এই প্রসেসগুলো ইমপ্রুভ করলে দেশি বিদেশি আরও বিনিয়োগ আসতে পারে বাংলাদেশে? আপনি যে আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনাকে এটাও ধন্যবাদ জানাই, এবং আপনার আজকের এই টিভিএসের মাধ্যমে আমার দেশবাসী এবং পৃথিবীকে আমি জানাতে চাই, ভাই সবাই বসে আছে, সবার কাছে ওটা। কালকে আমি জাপানি একটা কোম্পানির সাথে ভার্চুয়ালি মিটিং করেছি, ডিলয়েটে, আপনি জানেন ওয়ার্ল্ড ফেমাস অডিট কোম্পানি, তাদের মাধ্যমে তারা বলতেছে জাপানে যে আমাদের এখন গ্রোথ মাইনাস হইতে হইতে, যেমন জাপানে এলপিজির কথা তারা বলল যে তাদের এখন প্রতি বছর 5% করে মাইনাস হয়ে যাচ্ছে। কেন? তাদের ম্যাক্সিমাম এলপিজি লাগে হইলো গাড়িতে, অন্যগুলোতে তারা ইন্ডাস্ট্রি অন্য তাদের ব্যবস্থা আছে, আপনি জানেন। তারা বড় বড় মনে করেন যে পাওয়ার প্ল্যান্ট এটা সেটা করি, বিদ্যুৎকে একদম সস্তা করে ফেলছে, শুধু গাড়িতে চলে। তো গাড়ি তো এখন বন্ধ হয়ে যাচ্ছে, কি গাড়ি সব সৌর বিদ্যুৎ চলে আসতেছে, তাহলে যিনি এলপিজি ব্যবসা করতেছে ওনার তো ব্যবসা চলে যাচ্ছে। তাহলে উনি তো চাইবে যে আমি কি করব, কোথায় সুবিধা অপরচুনিটি খুঁজতেছে, তারা আসতে চায়। তো এই কারণেই আমাদেরকে সহজ করতে হবে, এবং আপনি আমাদের এখন যে চিফ অ্যাডভাইজার, আমি ইকোনমিক্সের ছাত্র, আসলে আপনি জানেন যে ডক্টর টিচারই ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সের টিচারদের ইতিহাস অনেক সমৃদ্ধ। আতাউল হক প্রামাণিক নামে একজন শিক্ষক ছিল, উনি মনে মালয়েশিয়া চলে গেছেন। স্বপন আদনান, তারপরে মইনুল ইসলাম, ভালো ভালো এদের মানে শ্রদ্ধার শিক্ষক ওনারা ছিল। তো ওনার মাধ্যমে এগুলাকে আসলে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ যদি করা হয়, বাংলাদেশ গোল্ডেন ট্রাইগার। মানে মিনিমাইজ মিন্স আপনি সহজ করতে হবে, এই যে এত পারমিশন, এত অফিসে দৌড়াদৌড়ি, সেগুলো না করে সহজ করতে হবে। ইভেন পারমিশন যদি নিতে হয়, তাহলে এখন তো ডিজিটালাইজ করছে, তাহলে কিছু কিছু আমরা পাই না তা না, এটাকে আরো যেন ডিজিটাল এমন ভাবে করবে, আমি যেন সাথে সাথে, যেমন বাংলাদেশে জাপানে ওয়ান সলিউশন আছে। আমার কথা হলো যে এখন এই গভর্নমেন্ট যে কাজটা করতেছে আমার ভালো লাগতেছে। কেন লাগতেছে বলি, অনেকেরই দেখি সমালোচনা শেষ নাই, কারণ আমরা এত যদি অস্থির হয়ে যাই, জাতি হিসেবে আমরা অস্থির। কাজ করলে তো সমালোচনা একটু হতেই পারে, কিন্তু কিছু কিছু সমালোচনা আপনাকে মানুষকে ব্যথিত করে। কেমন হেরা বলা আজকেই কেন হয় নাই, কেন হইলো, কি উদ্দেশ্যে করলাম? আরে আপনি আমার নামে একটা কমপ্লেন দিয়ে দিলেন, তো সেই কমপ্লেনটা তো যথার্থতা চেক করতে হবে, তারপর না আমি করলে আমার পিছনে অ্যাকশনে যাবে। আমার কাছে মনে হয় বর্তমান গভর্নমেন্ট ওই কাজটাই করতেছে, কারো কথায় ওনারা আবেগ তাড়িত কিছু করতেছে না, হইলে ওনারা ঠিক এটা দেখতেছে, দেখে যদি দেখেছে আছে তাকে করতেছে, আর না হইলে সে যেই দলেরই হোক। আপনি আজকে যদি মনে করেন যে যেই দল চলে গেছে তাদের একজন ভালো লোক ওরা নিয়োগ দিছে, তার চাকরিটা চলে গেল, সে সমাজের কাছে হইলো, ফ্যামিলির কাছে হইলো, তাহলে এখন যে আপনি ভালো লোক চাইবেন, কে যাবে? সে ভাববে না যে আমি কত বছর এখানে আছি, যদি এটা চেঞ্জ আসে তো ওর যদি আমাকে বাদ দিয়ে দেয়, তাহলে ওই সংস্কৃতি থেকে আমরা বাইরে হতে হবে। রাজ্জাক ভাই, আমরা একদম শেষের দিকে আলোচনার, আপনার টোটাল এই পর্যন্ত আপনার গ্রুপে কত লোকের কর্মসংস্থান হয়েছে? আমার এখন প্রায় 8,500 লোকের মতো লোক আছে, কিন্তু আপনাকে একটু যোগ করে দিই, আমার এই 8,500 লোকের ভিতরে আপনার প্রায় 3,000-এর মতো মহিলা আছে ভাই। আচ্ছা, ওরা কাজ করে, এবং আমার এই যে লোক এরা কিন্তু নর্মাল লোক না, এটা যদি অন্য অনেক ইন্ডাস্ট্রির লোক হইলে এটা 50,000-এর সমান। এদের যে স্যালারি আদা সব যেগুলো মেডিকেল ডিভাইস, ফার্মাসিউটিক্যাল, এই ধরনের কোম্পানি অ্যাটলিস্ট কিছু ক্রাইটেরিয়া লাগে, শুধু শরীরের জোর দিয়া থাকলে এখানে কাজ হয় না, সাথে সাথে শিক্ষা কিছু থাকতে, অন্য প্যারামিটারগুলো থাকতে হয়। তো এদের যে স্যালারি, যে সুযোগ সুবিধা আমি দিই, কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 50,000 লোকের স্যালারির সমান। বুঝেছি। আপনার নেক্সট 5 ইয়ার্সে আপনার গ্রুপের টার্গেট কি? আপনি কোথায় যেতে চান? আমি তো আই বিকাম এ 60। আমি এখন চাই, গত 4 বছরে আসলে আমি মারাত্মকভাবে একটা ধাক্কা খেয়েছি আমার ব্যবসায়িক জীবনে। 2008-9 সালের দিকে মনে হয় আমি একটা খেয়েছি, তখনও ডলার এরকম 3-4 মাসে $7-8 বেড়ে গেছিলো। তা আমার 2টো প্রজেক্ট আমার হাতে আছে। এটা হলো ওই আপনার অ্যাপোলোর সাথে আমি একটা ছোট্ট হাসপাতাল, একটু দেখি যে চিকিৎসাটা
কোনো মানে ব্যতিক্রমধর্মী কিছু করা যায় কিনা। এইটা একই দেখেন, এটা বাজেট ছিল হলো কথার কথা 100 কোটি, এখন এটা হয়ে গেছে 200 কোটি, এরকম মানে। তো ওইটা আমি শেষ দিতে হবে, যেহেতু এটা ধরে ফেলেছি। আর আমার একটা ওষুধের মানে গুণগত মান এবং হিউম্যান বডিতে ইউজ করলে কি হয় এটা সিআরও বলে, সিআরও আর বায়ো ইকুইভ্যালেন্স, ওইটা একটা প্রজেক্ট আছে। এই দুটো আমার হাতে আছে, এই দুটো শেষ করব। সাথে সাথে আমি চাইবো কিভাবে ব্যাংকের মানে ঋণটাকে কমে আনা যায়, পরিশোধ করা যায়। বাইরের লোকজন আছে, কথা হচ্ছে, কিন্তু দেখেন একটার পর একটা তো আমাদের দেশে ঘটতেই আছে, যেগুলো বিদেশিরা খুব মনে করেন যে প্যানিক হয়। তা আমার সবচেয়ে বড় আপনার কাছে এবং দেশবাসীকে, যারা ব্যাংকার আছে তারাও কিন্তু খুবই হতাশ যে আমাকে বিশ্বাস করে অনেক টাকা পয়সা দিয়েছে, এখন আমি রিপেমেন্ট ওইভাবে করতে পারতেছি না, ঝামেলা হচ্ছে। তা আমার প্রথম কাজ হবে ব্যাংকের টাকা পরিশোধ করে কমিয়ে আনা। সাথে সাথে যে দুইটা প্রজেক্ট আমার হাতে আছে, এই দুইটা প্রজেক্ট কমপ্লিট করে রাখা। আর সবচেয়ে বেশি গুরুত্ব আমি দেব এক্সপোর্টের উপরে। ইফ ইট ইজ $1, আই উইল ট্রাই টু গেট ইট। ইফ ইট ইজ $1, আমাদের $1 দরকার। প্রত্যেকটা লোককে বলতে হবে ভাই আমার $1 দরকার, সেটাও আমি নেব। $1 দেখে আমি এটাকে ইগনোর করব না, কারণ 1 থেকেই তো 2 হবে। সাথে সাথে গভর্নমেন্টকে আমি আহ্বান জানাবো, রিকোয়েস্ট জানাবো, যেন যুব উপযোগী মেডিকেল ডিভাইসের জন্য একটা মনে করেন যে পলিসি তৈরি করে। আমি কয়েকটা কথা বলেছি, বিশ্বাস রাখেন আমি এই জায়গা না হলে, আমি যদি কোনো পলিটিক্যাল ব্যানার হতাম, তাহলে হেলথ মিনিস্ট্রি আমাকে নিয়ে গোল্ড মেডেল, প্লাটিনাম অনেক কিছু দিত, কিন্তু সেটা তো হয় নাই। বরং আমাকে সামাজিকভাবে আমার ফ্যামিলির কাছে, আমার সন্তানাদের কাছে আমাকে মানে লজ্জিত করেছে। যাই হোক, সেটা আল্লাহ করেছে, কেন করেছে উনি হলো সব কিছুর মালিক, উনি ভালো জানে। বাট আমি আপনাকে আবারও বলতে চাই, আমি অলওয়েজ চেষ্টা করি, আমি পারলে 24 আওয়ার্স কাজ করি আমার দেশের মানুষের জন্য, এই দেশের কল্যাণের জন্য। এই দেশে আমি জন্মগ্রহণ করছি, আমি মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমার নামটাই থাকবে, আর কিছু থাকবে না। সেখানে আমি চাই যে অন্তত কেউ যেন এই কথা না বলে, কারণ আমার নাম লইলে আমার মা বাবার নাম আসবে, তাহলে আমার মা বাবার মুখটা যেন মনে করেন যে কালিমা না হয়। আমি সবার কাছে আমার মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করে। ওনারাই আমাকে এই শিক্ষা দিয়ে গেছে, আমি এখনো সেখানেই বসে আছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মিস্টার রাজ্জাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এগেইন আপনার খুবই বিজি শিডিউল সত্ত্বেও আপনি অনেকটা সময় দিয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ড অফিসে। সো আপনাকে ধন্যবাদ, এবং আপনার আলোচনা এভাবে ইনসাইটস দর্শকদের সঙ্গে আমাদের শেয়ার করার জন্য নিশ্চয়ই দর্শকরা অনেক কিছু জানতে পারবে। ধন্যবাদ আপনাকে। যে আপনাকেও ধন্যবাদ আমাকে মানে এখানে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম, খুব ডিটেলসে আলোচনা করেছি আমরা। এগুলো আর রিপিট না করি, আপনারা দেখবেন, আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।